আমরা হচ্ছে একদমই লোয়ার মিডিল ক্লাসের থেকে বিলং করি। দিয়ে আমার মা হচ্ছে একজন রাঁধুনি সকালে, আর রাতের বেলা আমার মা হচ্ছে আয়ার কাজ করে, আর আমরা হচ্ছে ভাড়া বাড়িতে থাকি, মানে আমাদের নিজেদের বাড়িও নেই। তারপরেও এত ভালো রেজাল্ট যেই মেন্সে, তোমার যেই মেন্সে পার্সেন্টেজ কিরকম ছিল? আমার যে মেন্সের ফার্স্ট অ্যাটেম্প জানুয়ারি অ্যাটেম্পটে ছিল 98.14, আর সেকেন্ড অ্যাটেম্প এপ্রিল অ্যাটেম্পটে ছিল হচ্ছে 99.0019। তুমি মেনলি তোমার অনলাইন টিউশনই ছিল, অফলাইন সেরকম ছিল না? না, অফলাইন আমার টিউশন ছিলই না। তোর অফলাইন টিউশনই ছিল না, শুধু অনলাইন, শুধু অনলাইনের জোরে আজকে এই রেজাল্ট। কোন কোন বই ফলো করতে যদি স্টুডেন্টদেরকে বলো? এমনি তুমি 11 থেকে তার মানে যে প্রিপারেশন শুরু করেছো? 11 থেকে। আচ্ছা, 12 এর বোর্ডস এর পড়তে আবার তার সাথে সাথে তুমি হচ্ছে যেইর জন্য পড়াশোনা করতে, দুটোকে ব্যালেন্স করতে কি করে বোর্ড আর যেই পড়া? আমার কাছে দুটোই অপশন ছিল, যে হয়তো যেই দিকে নজর দিতে হবে, নাহলে এইচএসসি দিতে নজর দিতে হবে। হাজারটা অভাব, হাজারটা অনটন, হাজারটা বাধা, হাজারটা প্রতিকূলতা তোমাকে আটকানোর চেষ্টা করতে পারে, কিন্তু তোমার মধ্যে যদি নিজস্ব জেদ থাকে, তুমি সমস্ত বাধাকে, প্রতিকূলতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তুমি সফল হতে পারো। তাহলে তোমার মতে কি, মানে একটা বাচ্চার 11-12 থেকে শুরু করে দেওয়া উচিত, নাকি মানে ড্রপ নিয়ে করাটা উচিত? অ্যাকচুয়ালি যেটা একটা সত্যি কথা, হার্শ রিয়ালিটি যেটাকে বলে, এক বছরে কোনোদিন জিরো থেকে হিরো হওয়া যায় না। হ্যালো স্টুডেন্টস, নমস্কার সবাইকে, ওয়েলকাম। আর সবাইকে জানাচ্ছি একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা এপিসোডে সবাইকে স্বাগত। আজকের সোমস ক্লাসরুমে তোমাদের সামনে দেখতে পাচ্ছ কে রয়েছে, কে উপস্থিত। তোমার নামটা একটুখানি বলো, পুরো নামটা। আমার নাম রূপায়ণ চন্দ্র, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালাবাজার থেকে আসছি। আচ্ছা, তো রূপায়ণ এক সময় আমাদের সোমস ক্লাসরুমেই পড়াশোনা করতো, সোমস ক্লাসরুমেরই ছাত্র ছিল। তো ও আজকের যেই মেন্সে খুব সুন্দর রেজাল্ট করেছে, হেভি রেজাল্ট করেছে, এবং সমস্ত কথা আমরা ওর মুখ থেকে শুনবো, কিভাবে ও এই এত ভালো রেজাল্ট করলো, কিভাবে ওর জার্নিটাকে আমরা শুনবো, এবং তার সঙ্গে সঙ্গে এটাও শুনবো যে কিভাবে পড়লে যেই মেন্সে ভালো রেজাল্ট করা যায়, বা আগামী দিনে তোমরা যারা যেই মেন্সের জন্য বা যেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিভাবে পড়াশোনা করলে সফলতা লাভ করবে সেটা সম্পর্কে জানবো। তো রূপায়ণ, তোমার জার্নিটা প্রথমে একটু তুমি বলবে। আমি ক্লাস 10-এই টেস্ট পরীক্ষার পর থেকে আইআইটি জেইর ব্যাপারে জানতে পারি, এবং তারপর থেকে আমি প্রিপারেশন চালু করি। দিয়ে ক্লাস 11-এর প্রথম থেকে আমি প্রিপারেশন চালু করি, মানে এইচএসটা আমি সেভাবে পড়তাম না, ক্লাস মানে করতাম সেই বিষয়ে সেইভাবে মনোযোগ দিয়ে করতাম না, কিন্তু আমি যেইর ব্যাপারে খুব মনোযোগী ছিলাম। আচ্ছা, তো ক্লাস 11 থেকে আমি সেভাবে ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট আছে, সেখান থেকে আমার প্রিপারেশন চালু করি। এবং প্রথমে আমি বেসিকের দিকে মানে নজর দিই, যেহেতু ক্লাস 9-10-এর বেসিক যেগুলো জিনিসপত্র আছে সেগুলোর উপর নজর দিই। এইভাবে ক্লাস 11টা কমপ্লিট করি, এবং ক্লাস 12-এ যখন পড়ি তখন হচ্ছে 11-এরটা রিভিশন করি রবিবার শনিবার করে, এবং 11টাও সাথে সাথে 12টা এইভাবে কমপ্লিট করে দিয়ে আমার সিলেবাস মোটামুটি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। তারপর থেকে রিভিশন করতাম, দিয়ে তারপরে এক্সামটা দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো তুমি যে এই যে মানে যেই জন্য যে প্রিপারেশন করেছো, বা যেই জন্য যে তুমি পড়াশোনা করতে গিয়ে তুমি কি কি বাধার সম্মুখীন হয়েছো? বাধা সবচেয়ে বড় হচ্ছে গাইডেন্স। আচ্ছা, সবচেয়ে বড় বাধা হচ্ছে গাইডেন্স, কারণ কি আমার বাড়িতে আমি একা, এবং মা থাকে না বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো আমাকে পুরোটাই একা দেখতে হয়। যে পড়ার প্রেশার দেওয়ার মতন বাড়ি থেকে কেউ নেই যে পড় বা কিছু কর, যা করার আমাকে নিজে থেকেই করতে হতো। আর সেকেন্ড বাধা বলবো আমি প্রথমের দিকে, সেটা হচ্ছে মানে ধারাবাহিকতাটা বজায় রাখাটা। অনলাইনে, অফলাইন আর অনলাইনের মধ্যে অনেকটাই ফারাক আছে। এই অনলাইনে ধারাবাহিকতাটা বজায় রাখাটা অনেকটা চাপের ব্যাপার। দিয়ে এই দুটোই। আর হচ্ছে তোমার রিসোর্সের প্রথমের দিকে অসুবিধা হতো, কিন্তু পরে যখন একটু এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে যায়, তারপরে থেকে এই অসুবিধাগুলো হয় না। মেন ওই রিসোর্সেস, ধারাবাহিকতা বজায় রাখা আর সাপোর্ট, গাইডেন্সটা। তোমার সম্পর্কে আমি যখন শুনলাম বা জানলাম, বা তোমার মুখ থেকে যখন আমি শুনলাম, তো তোমার অনেক আর্থিকের দিক থেকে তুমি অনেক পিছিয়ে ছিলে, আর্থিক অনটন তোমার মধ্যে অনেক ছিল, অনেক মানে আর্থিক দিক থেকে তুমি অনেক বাধার সম্মুখীন হয়েছো, সেটা যদি একটুখানি আমাদেরকে বলো। আমরা হচ্ছে একদমই লোয়ার মিডিল ক্লাসের থেকে বিলং করি। দিয়ে আমার মা হচ্ছে একজন রাঁধুনি সকালে, আর রাতের বেলা আমার মা হচ্ছে আয়ার কাজ করে, আর আমরা হচ্ছে ভাড়া বাড়িতে থাকি, মানে আমাদের নিজেদের বাড়িও নেই। তো আমাদের একদম ধরা বাঁধা থাকে যে এখান থেকে কতটা আসবে, কোথায় কতটা যাবে, দিয়ে আমাদের ফিক্স থাকে। একটু এদিক ওদিক হলেই আমাদের অভাব অনটনের সম্মুখীন হতে হয়। আচ্ছা, শুনতে পেলে যে তোমরা যে এইটা কিন্তু অনেক বড় একটা ইন্সপিরেশন, যে এমন একটা জায়গা, যে জায়গাতে ওর মা রাঁধুনি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাড়া বাড়িতে থাকে, তারপরেও এত ভালো রেজাল্ট যেই মেন্সে। তোমার যেই মেন্সে পার্সেন্টেজ কিরকম ছিল? আমার যে মেন্সের ফার্স্ট অ্যাটেম্প জানুয়ারি অ্যাটেম্পটে ছিল 98.14, আর সেকেন্ড অ্যাটেম্প এপ্রিল অ্যাটেম্পটে ছিল হচ্ছে 99.0019। আচ্ছা, বাহ,
খুব ভালো। তোমার সম্পর্কে আমি দেখলাম যে তোমার যখন রেজাল্ট বেরিয়েছিল, সেই রেজাল্টের বেরোনোর পর বিভিন্ন রকম নিউজ পেপারে তোমাকে দেখলাম যে তোমার নিউজ পেপারে ছবি বেরিয়েছে, তোমার সম্পর্কে লেখা বেরিয়েছে, এবং আমি আরো কয়েকটা জায়গাতে বিভিন্ন ইন্টারনেটের সোর্সে তোমার ভিডিও দেখলাম, বিভিন্ন চ্যানেল তোমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। এই নিউজ পেপারগুলোতে বেরিয়েছে যখন, তোমার কেমন লাগলো? কতটা তোমার খুশি হয়েছে বা কিরকম লেগেছে? প্রথমে তো খুবই খুশি হয়েছে যে আমার হার্ডওয়ার্কটা কারো চোখে পড়লো, সবার কাছে পড়লে তো খুবই খুশি, এটা সবার কাছেই খুশির ব্যাপার। তো প্রথমবার যখন দেখি খুবই খুশি হয়, আর আমার থেকে বেশি খুশি আমার মা। আচ্ছা, যে কিছু করেছে ছেলে আমার, একদম মা তো গর্বিত হবে, মা তো খুশি হয়েছে স্বাভাবিকভাবে। আর আমার এই নিউজটা আসছিল এই খবরের কাগজের মধ্যে আসছিল আনন্দবাজার, তারপরে হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ, গণশক্তি, এই সময়, এই মুহূর্ত, আচ্ছা, তারপরে হচ্ছে দৈনিক জাগরণ হিন্দি, আচ্ছা আচ্ছা, আর যেগুলো হচ্ছে অনলাইন নিউজ হয়, মানে যেগুলো ওয়েবসাইটে হয়, সেগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিয়া টাইমস, নিউজ এরিনা ইন্ডিয়া, ইটিভি বাংলা, আচ্ছা, তারপরে এই সময় গণশক্তি, সেম ওগুলোতে আরো বেশ কিছু, ইটিভি ভারত, আরো বেশ কিছু। আর ইউটিউব চ্যানেলের মধ্যে ওই আলটিমেট মোটিভেশন বলে ফেসবুকে আছে, দিয়ে ওখানেও দিয়েছে, 24 ঘন্টায় দিয়েছে, এবিপি আনন্দতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তো এটা একটা কিন্তু বিশাল বড় তোমাদের জন্য মোটিভেশন, যারা আগামী দিনে এরকম প্রিপারেশন নিচ্ছ যেইর জন্য, এবং বিশেষ করে যাদের আর্থিক দিক থেকে যারা অনেক পিছিয়ে, যারা অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু তারপরেও যারা চোখে একটা স্বপ্ন দেখছো, যারা ভাবছো যে আগামী দিনে হয়তো তুমি একটা বড় একটা কোনো জিনিসকে অ্যাচিভ করবে, ভাবছো তোমার সেই স্বপ্নটা পূরণ হবে, তারা এই রূপায়ণের মতোই কিন্তু একটা অনেক বড় একটা জিনিসের লক্ষ্যে তোমরা দৌড়াচ্ছ। তো এর মধ্যে দিয়ে যে জার্নিটা যখন তোমার হবে, এবং তোমার নামও যখন কোনো না কোনো দিন কোনো নিউজ পেপারে বেরোবে, কোনো না কোনো ইউটিউব চ্যানেল তোমাকে নিয়ে এরকমভাবে এত সুন্দর ভিডিও তোমাকে বানাবে, হ্যাঁ, তোমাকে নিয়ে যখন বিভিন্ন নিউজ চ্যানেলে, মিডিয়াতে যখন তোমাকে নিয়ে যখন সেখানে পোর্ট্রে করা হবে এবং সেখানে যখন দেখানো হবে, তোমারও আনন্দ হবে, এবং সেই সঙ্গে শুধু তুমি আনন্দিত হবে না, তোমার সঙ্গে আনন্দিত হবে তোমার মা, তোমার বাবা, এবং সেই সমস্ত মানুষরা যারা তোমার পাশে ছিল। তো রূপায়ণ, তুমি আমাদের সোমস ক্লাসরুমে তুমি ভিডিও দেখতে? হ্যাঁ। কত সাল থেকে দেখতে তাও? আমি সোমস ক্লাসরুমে হচ্ছে 2022 থেকে দেখতাম, মানে যখন ক্লাস 8-এ পড়ি, তখন সোমনাথ স্যারের কাছে স্মার্ট বোর্ডও ছিল না, তখন স্যার খাতায় পড়াতেন। 0, ওকে। তো এটা ইজিক্যাল টু 0 দেওয়া আছে, তো এখানে আমরা কত বসাবো? এখানে আমরা -3 বসাবো। তো এখানে আমরা এ যেরকম আছে লিখলাম, এক্স এর জায়গাতে বসাবো হচ্ছে -3, তার বাইরে রয়েছে স্কোয়ার, লিখলাম স্কোয়ার প্লাস। তো তখন থেকে আমি ক্লাস 8 থেকে স্যারের কাছে করতাম, আর ফিজিক্যাল সায়েন্স আর এই অঙ্কটা করতাম ক্লাস 8 থেকে। 8 করেছি, 9 করেছি, 10, 11, 12, মানে আমার এইচএস এর পুরো জার্নিটাই সোমস ক্লাসরুম ইউটিউব থেকে, সেই 8 থেকে শুরু করে 12 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আগা করেই। আচ্ছা, তুমি কি আমাদের অ্যাপের পেইড ব্যাচে নিয়েছিলে? হ্যাঁ, আমি অ্যাপের পেইড ব্যাচ নিয়েছিলাম, এন্ট্রেন্সের ব্যাচে ছিলাম, আর ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কম্বো ব্যাচে ছিলাম। আচ্ছা, ক্লাস 11 12ও ছিলাম ম্যাথমেটিক্স আর ফিজিক্সের ব্যাচে। আচ্ছা আচ্ছা। তো আমাদের যে মানে ক্লাসগুলো তুমি দেখতে, সেই ইউটিউবে দেখো কিংবা আমাদের যে অ্যাপের পেইড ব্যাচে দেখো, সেখান থেকে তুমি মোটামুটি কতটা উপকার পেয়েছো? এই সোমস ক্লাসরুম আর বাকি চ্যানেলের মধ্যে একটাই তফাৎ, সেটা হচ্ছে সোমস ক্লাসরুমে যে একদম বেসিক থেকে ধরে অ্যাডভান্স পর্যন্ত করানো হয়। এবার অন্যান্য চ্যানেলে কি হয়, মানে বেসিকটার দিকে নজর দেওয়া হয় না, কিন্তু সোমস ক্লাসরুমে, আর বিশেষ করে সোমনাথ স্যার, যেমন কেমিস্ট্রি আসমল স্যার আছে, সায়ন স্যার আছে, এনারা, আর স্যার ফিজিক্স আর ম্যাথসের জন্য স্যার, এনারা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্সের জন্য, মানে এন্ট্রেন্সের প্রিপারেশনের আগে যে বেসিক নিডটুকু দরকার, সেটা এনারা খুব ভালো করে বোঝান। দিয়ে তাই জন্যই আমি সেই ক্লাস 8 থেকেই আমার এই জন্যই যে সোমনাথ স্যারের যে বেসিক থেকে শুরু করে, যাতে যারা অ্যাভারেজ থেকে, বিলো অ্যাভারেজ থেকে একদম টপাররা, সবার কাছে যাতে একদম সহজ ভাষায় বোঝা, এটাই হচ্ছে সোমনাথ স্যারের কাছে আমার পড়ার সবচেয়ে বড় একটা কারণ, সহজ সরল ভাষায় বোঝানো। আচ্ছা আচ্ছা। তো আমি এবার একটু শুনতে চাই যে এই যে ধরো তুমি পড়াশোনা করেছো, ঠিক আছে, তো তুমি সারাটা দিন কিভাবে পড়তে? মানে যারা চাইছে যেই পরীক্ষা দেবে বা যেই জন্য প্রিপারেশন নেবে, তারা এটা জানতে চায় যে তুমি কিভাবে পড়তে, তুমি কি ওয়েতে পড়াশোনা করতে, যার জন্য তুমি এতটা সফল হয়েছো। পার ডে রুটিন তোমার কিরকম থাকতো? আমি হচ্ছে ক্লাস 11-এর দিকে প্রথমে মানে স্টার্টিংটা একটু ভুলভালভাবে করেছিলাম, যেহেতু প্রথম ছিলাম। তো আমি প্রথমে কি করতাম, মানে এক সপ্তাহের মধ্যে 2-3টা চ্যাপ্টার করে করতাম পার সাবজেক্টে। দিয়ে তারপরে বুঝতে পারি যে কোশ্চেন সলভিংয়ে যখন যে অ্যাডভান্সের কোশ্চেনগুলোতে যখন যাই, তখন বুঝতে পারি যে না, আমার এখনও থিওরিতে খামতি আছে। দিয়ে তারপরে আমি এইভাবে সেট করি যে আমি একটা চ্যাপ্টার নিই, আমি ওই চ্যাপ্টারটার উপরে 7-8 দিন দিই প্রথমে, যেগুলো বড় চ্যাপ্টার, মানে যেগুলো নাম্বার ক্যারি করে, প্রথমে আমি সেগুলো কমপ্লিট করি আস্তে আস্তে। আমি প্রথমে হচ্ছে বেসিক ভিডিও দেখতাম, মানে আমি এন্ট্রেন্সের কোনো ভিডিও দেখতাম না এই চ্যাপ্টারের উপরে। আমি প্রথমে একদম বেসিক ভিডিও, মানে যেটা এইচএস এর লেভেলে, সেই ভিডিও কমপ্লিট করতাম।
দিয়ে তারপরে আমি যেতাম অ্যাডভান্সের ভিডিওতে। আচ্ছা। এবার অ্যাডভান্সের ভিডিও দেখার পরে যে স্যাররা যে ক্লাসের মধ্যে যে কোশ্চেন প্র্যাকটিস করতো আচ্ছা। সেগুলো আমি প্র্যাকটিস করতাম বারবার, থিওরিটা রিভাইজ করতাম এবং আমি লাস্টে নিজের একটা নোটস বানাতাম, শর্ট নোটস। এবার সেটা করার পরে আমি ঢুকে যেতাম কোশ্চেনে, আর কোশ্চেনে সবার আগে করতাম ইলাস্ট্রেশনের অঙ্কগুলো, উদাহরণের অঙ্ক যেগুলো বলে। আর আমি আরেকটা কথা বলবো, সবসময় মানে স্যারদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, মানে যে কোনো একজন, মানে এই স্যার থেকে ওই স্যার, ওই স্যার থেকে ওই স্যার, এইভাবে সুইচ করা যাবে না। আচ্ছা। এক স্যারকে ফলো করলে ভালো। আর আমার রুটিনটা এইভাবে ছিল যে আমি সকালবেলা উঠতাম, দিয়ে খাওয়া দাওয়া করে 9টার মধ্যে পড়তে বসে যেতাম, তারপরে হচ্ছে তোমার 9টা থেকে 2টো পর্যন্ত পড়তাম, দিয়ে স্নান টান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিতাম, দিয়ে আবার 5:30 থেকে যতক্ষণ পড়া যায় 12টা 1টা 2টো, আচ্ছা, আমার আচ্ছা, গোল যতক্ষণ না কমপ্লিট হতো। আচ্ছা আচ্ছা, মানে কোনো এরকম ছিল না যে অনেকে যেরকম পড়ে আমি 7 ঘন্টাই পড়বো, আমি 8 ঘন্টা পড়বো, ওরকম না। তোমার পড়া যতক্ষণ না কমপ্লিট হবে তোমাকে পড়াশোনা করতে হবে। আমার পড়া যদি 2 ঘন্টায় হয়ে যেত তাহলে আমি 2 ঘন্টাই আমার একদম একদম, এটাই আমি স্টুডেন্টদেরকে বলি। আমাকে অনেক সময় অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করে যে স্যার সারাদিনে কতক্ষণ পড়া উচিত, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 15-14 ঘন্টা, কত ঘন্টা পড়া উচিত? আমি বলি যে কোনো এরকম ভাবে পড়ার কোনো পারফেক্ট এরকম ভাবে টাইম বানানো যায় না। এটা তোমাকে পড়তে পড়তে তুমি বুঝতে পারবে তোমার কতক্ষণ মানে পড়া উচিত আর কতক্ষণ পড়া উচিত না, তুমি পড়তে পড়তে বুঝিয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে টাইম বেঁধে এইটুকু টাইমই পড়বো, তারপর বাকি টাইমটা পড়বো না, বাকি টাইমটা ঘুরে বেড়াবো, ওরকম ভাবে হয় না। যতটুকু টাইম তোমার পড়বার জন্য লাগবে তোমাকে সেই টাইমটা দিতে হবে। যেমন আজকে রূপায়ণ ওর ততটুকু পর্যন্তই পড়তো যতটুকু মানে টাইম ওর লাগতো, যতক্ষণ লাগতো ততক্ষণ ও পড়তো, সেই জন্যই আজকে ও এই জায়গাতে আজকে এতটা সফলতাও পেয়েছে। আচ্ছা, তো মানে এমনি তুমি তোমার নোটস পত্র এগুলো কিভাবে বানাবে? অনেকে আছে যে স্যারের নোটস হুবহু ফলো করে। আচ্ছা। আমি হচ্ছে আগে স্যারের নোটস দেখতাম, দিয়ে যদি কোনো জায়গায় বুঝতে না পারতাম আমি দরকার হলে আরেকবার দিতাম। আমি নোটস স্যারের নোটস বানাতাম, মানে যা স্যার দিয়েছে হুবহু বানাতাম না। আমি ভিডিওটা দেখে নিয়ে বুঝে নিতাম যে আমি কি বুঝছি ওখান থেকে, সেটার উপরে আমি নোটস বানাতাম। আচ্ছা। যে আমি এগুলো বুঝলাম আর এগুলো বুঝলাম, আর যেগুলো সিম্পল জিনিস আমি ওগুলো সিপ করে যেতাম, মানে ওগুলো মনে রাখার চেষ্টা করতাম। দিয়ে ওগুলোতে আমার টাইম বাঁচতো, দিয়ে ওই টাইমটা আমি কোশ্চেন সলভিং এর উপরে লাগাতাম, যে কোশ্চেন বেশি। আর আমি কোশ্চেন সবসময় সিম্পল কোশ্চেনের তুলনায় মানে কোয়ালিটি কোশ্চেন করার চেষ্টা করতাম। আচ্ছা। কম পরিমাণে কিন্তু ভালো কোশ্চেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে তুমি মেনলি তোমার অনলাইন টিউশনই ছিল, অফলাইন সেরকম ছিল না? না, অফলাইন আমার টিউশন ছিলই না। আচ্ছা, অফলাইন ছিলই না। আচ্ছা, দেখো তুমি যারা অনেকে ভাবে যে শুধু অফলাইন না পড়লে হয়তো যেইর মতন পরীক্ষা করা যায় না, রেজাল্ট করা যায় না, বা অফলাইন না পড়লে হয় না, আজকে ওর মুখ থেকে তোমরা শুনতে পাচ্ছ ওর অফলাইন টিউশনই ছিল না, শুধু অনলাইনের জোরে আজকে এই রেজাল্ট। তো এইটা একটা বিশাল বড় ব্যাপার যে শুধু অনলাইন, যেখানে নিজেকে নিজে গাইড করা ছাড়া অন্য কোনো অপশন থাকে না। তো এই মানে সাকসেসের পেছনে যে মানে তোমার এই যে সাকসেস, আমি সবসময় মানি যে এইখানে তোমার নিজের ক্রেডিট, এটা টোটালি তোমার ক্রেডিট, তোমার অবদান, তোমার নিজস্ব পরিশ্রম, তোমার নিষ্ঠার ফল। তো তবু তোমার মানে এই যে তোমার এত যে সাকসেস, এর পেছনে তোমার কি মনে হয় যে কার সাপোর্ট তোমার এতটা আজকে এই জায়গাতে, তুমি কার সাপোর্টের জন্য? আমার প্রথমে মার সাপোর্ট, একদম। মা আমাকে এত কষ্টের মধ্যে মানুষ করছে। আচ্ছা। তারপরে আমাদের স্যার যে আছে, অনলাইনে যে সমস্ত স্যারের কাছ থেকে পড়েছি, আপনার কাছে। তারপরে বেশ কিছু বন্ধুদের হাত আছে যারা আমাকে কোশ্চেনের বুক তো পিডিএফ শেয়ার করতে সাহায্য করেছে, তাদের। দিয়ে আমার এক দাদা আছে, মোটামুটি এই কয়েকজনেরই আমার হাত আছে। আচ্ছা, আর তুমি এমনি কোন কোন বই ফলো করতে যদি স্টুডেন্টদেরকে বলো? এমনি আমি সেইভাবে বই ফলো মানে করিনি। আমি হচ্ছে প্রথমে স্যারের নোটস করতাম, দিয়ে সব ইলাস্ট্রেশন করতাম, উদাহরণে অঙ্ক করতাম, দিয়ে তারপরে যদি আমার কাছে সময় বাঁচতো আমি পিওয়াইকিউ করতাম। আচ্ছা। এবার পিওয়াইকিউ করার পরেও যদি সময় বাঁচতো, সেটা খুবই কম বাঁচতো, দিয়ে আমি ফিজিক্সে করেছিলাম হচ্ছে ফিজিক্স গ্যালাক্সি বলে একটা বুক আছে, এমন না যে সব করেছি, যতটা টাইম পেয়েছি। আর ম্যাথামেটিক্সে হচ্ছে করেছিলাম হচ্ছে সিঙ্গেজ পাবলিকেশনে। অর্গানিক কেমিস্ট্রিতে করেছিলাম MS চৌহান, আর ইনঅর্গানিক আছে VK জয়সওয়াল, আর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে নরেন্দ্র অবস্থি। আচ্ছা। আর লাস্টের দিকে ওই ম্যাথসের জন্য আরেকটা বই দিয়েছিলাম, ওই ব্ল্যাক বুক বলে। আচ্ছা। কিন্তু এমন না যে পুরো বইটা আমি করেছি, কারণ কত টাইম পাওয়াই যেত না। আমার মতে PYQ বেস্ট কোশ্চেন বুক, এর চেয়ে উপরে কিছু হতে পারে না। আচ্ছা, তুমি যে এই যে তুমি 11 থেকে তার মানে যে প্রিপারেশন শুরু করেছো? 11 থেকে। আচ্ছা, 11 এর 12 এর বোর্ডস এর পড়তে, আবার তার সাথে সাথে তুমি হচ্ছে জেইর জন্য পড়াশোনা করতে, দুটোকে ব্যালেন্স করতে কি করে বোর্ড আর জেই পড়া? আমি তো জেইর প্রিপারেশন যখন স্টার্ট করি তখন HS এর দিকে অনেকটা খামতি হয়ে গেছিল। আচ্ছা। এবার আমার কাছে দুটোই অপশন ছিল, যে হয়তো জেইর দিকে নজর দিতে হবে, নাহলে HS এর দিকে নজর দিতে হবে। এবার বাড়ির থেকে একটা প্রেশার থাকে না, HS একটা বাউন্ডারি সেট করা থাকে যে এতটুকু মিনিমাম পেতেই হবে। দিয়ে আমি কি করতাম যে HS এ এই জেইর প্রিপারেশন যা নিতাম, প্যাটার্নটা একটু আলাদা, আর একটু কনসেপ্টটা একটু লো লেভেলের কনসেপ্ট লাগে HS এ। দিয়ে আমি মোটামুটি 80-20 রেশিওতে চলতাম, যে 80% আমার টাইম জেইর পিছনে দিতে হবে, বা সপ্তাহে একদিন শনি রবিবার একটু HS এর জন্য দেখতে হবে। আর HS এর জন্য আমি বেশিরভাগ ওই ওয়ান শট, তোমার যেগুলো ছিল চ্যানেলে ওয়ান শট দেখতাম। আচ্ছা। মানে ওয়ান শটের আমার HS এর প্রিপারেশন, তোমার চ্যানেলে যে ওয়ান শট, ব্যাকলগ, ম্যারাথন কিলার, আচ্ছা, লাইভ সাহেব, এগুলো কোশ্চেন প্র্যাকটিস, এগুলো দিয়ে আমার HS কমপ্লিট। আচ্ছা,
বাহ, খুব ভালো তোমার জার্নি, তোমার এই কথা শুনলাম তোমার মুখ থেকে, খুব ভালো লাগলো। এটা বহু ছেলে মেয়েকে, বহু স্টুডেন্টকে ইন্সপিরেশন দেবে, একটা মোটিভেশন দেবে তাদের মধ্যে, যে আজকের এরকম একটা অভাব অনটন, একটা কষ্টের মধ্যে থেকেও আজকে যেই মেন্সে রেজাল্ট করা যায়। শুধুমাত্র অফলাইন নিয়ে যারা ভাবে যে শুধু অফলাইন পড়লেই হয়, অনলাইনে হয় না কিছু, তাদেরকে ভুল প্রমাণ করে আজকে কিন্তু রূপায়ণ কিন্তু আজকে দেখিয়ে দিল যে হচ্ছে হাজারটা অভাব, হাজারটা অনটন, হাজারটা বাধা, হাজারটা প্রতিকূলতা তোমাকে আটকানোর চেষ্টা করতে পারে, কিন্তু তোমার মধ্যে যদি নিজস্ব জেদ থাকে, তোমার মধ্যে যদি নিজস্ব পরিশ্রম করবার ক্ষমতা থাকে, তোমার যদি লক্ষ্য স্থির থাকে, তুমি যদি নিজে পরিশ্রম করার মতন মানসিকতা রাখো, ক্ষমতা রাখো, তাহলে তুমি পারো, তুমি তোমার সেই স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারো, তুমি সমস্ত বাধাকে, প্রতিকূলতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তুমি সফল হতে পারো। আর কোনো অভাব, কোনো অনটন, কোনো কিছুই তোমাকে আটকে রাখতে পারে না, যদি তুমি একবার নিজে স্থির করে নাও যে তুমি পারবে, তো তুমি পারছো। আমরা প্রায় এই আজকের এখানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাই লাস্টে গিয়ে, সেটা হলো যে আপকামিং জেনারেশন যারা আর কি, আপকামিং যারা আসছে, মানে যারা যেই জন্য প্রিপারেশন নেবে বলে ভাবছে, তাদেরকে তুমি কিভাবে বার্তা দিতে চাও যে কি করলে তারা মানে তোমার মতন ভালো রেজাল্ট করতে পারবে, বা যেইতে তারা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে? বা যে কোনো এন্ট্রেন্স এক্সাম, যে কোনো এন্ট্রেন্স এক্সামে প্রিপারেশন নেওয়াটা এখনকার জেনারেশন খুবই দরকার। কারণ কি এইচএস এর মার্কস তুমি যতই ভালো তোলো, তোমার এন্ট্রেন্সের রেজাল্ট না থাকলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না প্রফেশনাল কোর্সে। তো এন্ট্রেন্স এক্সামের দিকে সবার নজর রাখা উচিত। আমার মতে যে এন্ট্রেন্স এক্সামের জন্য খুব একটা পড়তে এমন না, কিন্তু একইভাবে পড়ে যেতে হবে 2 বছর 1 বছর যা প্রিপারেশন নেবে। ডেইলি যদি 2-3 ঘন্টাও কোনো এন্ট্রেন্স এক্সামের জন্য দেওয়া হয়, সেটা অনেকটা হেল্পফুল হবে। আর অনেকে কি করে, প্রথমের দিকে যখন চালু করে 12-13 ঘন্টা পড়ে 2-3 দিন, তারপরে থেকে দিয়ে একদম ডাউন, তারপরে থেকে পড়াশোনা বন্ধ। তো এমন করার থেকে 2 ঘন্টা করে ডেইলি পড়ো, 365 দিন করে 2 বছর পড়ো, দিয়ে এটাতে যেইতে অনেক ভালো রেজাল্ট হবে। এই 2 ঘন্টা করে যদি পড়া হয় যেই জন্য, মানে যদি তার কাছে সময় না থাকে, যতটা পারবে ততটা দাও। যদি এমন বাড়ি থেকে থাকে যে এইচএস এর ভালো নাম্বার তুলতে হবে, অবশ্যই এইচএস এ ভালো নাম্বার তুলতে হবে, কিন্তু তোমাকে এটাও দেখতে হবে যে এইচএস এর সাথে সাথে জয়েন্ট এন্ট্রেন্স বা নিট বা বাকি যেগুলো এক্সাম আছে কমার্সের ক্ষেত্রে, সিএ, সবকিছু এন্ট্রেন্স এক্সামের দিকে নজর দেওয়াটা এখনকার দিনে খুবই দরকার। যে ছাত্রছাত্রীরা এখন এন্ট্রেন্সের দিকে কোনো নজরই দেয় না, এখন ট্রেন্ড হয়ে গেছে এইচএস মাধ্যমিক, এটাও দরকার, কিন্তু তার সাথে সাথে এন্ট্রেন্সটাও দরকার, এটা ছাত্রছাত্রীদের বোঝা দরকার এবং প্রিপারেশন খুব শীঘ্রই করা দরকার। তাহলে তোমার মতে কি, মানে একটা বাচ্চার 11-12 থেকে শুরু করে দেওয়া উচিত, নাকি মানে ড্রপ নিয়ে করাটা উচিত? অ্যাকচুয়ালি যেটা একটা সত্যি কথা, হার্শ রিয়ালিটি যেটাকে বলে, 1 বছরে কোনোদিন 0 থেকে হিরো হওয়া যায় না। ড্রপ ইয়ারে ড্রপ তারাই নেয় যাদের প্রিপারেশন আছে, যে কনফিডেন্স আছে, মানে সিলেকশন যাদের হয় ড্রপ ইয়ারে, তাদের কিন্তু এমন কারো থাকে না যে আমি 0 থেকে স্টার্ট করছি, আমি কিচ্ছু জানি না 11-12 না, তার থেকে আমি সিলেকশন হচ্ছি। কেন কি, একজন স্টুডেন্ট যখন 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তার সাথে 1 বছরের কম্পারিজন হয়, যে হয়তো সে 1 বছর অনেক পড়েছে, কিন্তু এটা ব্যতিক্রম। 1 বছরে ড্রপ নিয়ে প্রথম বছরেই যদি 0 থেকে হিরো যায়, সেটা অসম্ভব ব্যাপার। তোমাকে 11-12 কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে, যে তারপরে তুমি হয়তো কোশ্চেন লেভেল আপ করলে 1 বছরে, সেটা ঠিক আছে, কিন্তু ড্রপ ইয়ারে একদম আমি কিচ্ছু জানি না, আমি ড্রপ নিয়ে নিলাম যে আমি 1 বছরে পড়ে হয়ে যাবো, সেটা একটা রিস্ক নেওয়া, নিজের লাইফের সাথে রিস্ক নেওয়া। আর আমি বলবো সবসময় 11-12 এর সাথেই এন্ট্রেন্সটা দাও, দিয়ে তুমি পার্সেন্টাইল ইমপ্রুভ করার জন্য ড্রপ দিতে পারো, কিন্তু তুমি পার্সেন্টাইল পাওয়ার জন্য কোনোদিন ড্রপ দিতে পারবে না। এটা তোমার লাইফের সাথে রিস্ক হবে, 1 বছর নষ্ট হবে। তোমার ক্ষেত্রে তো তুমি হচ্ছে যেই ইয়ারে উচ্চ মাধ্যমিক দিয়েছো, সেই ইয়ারেই তোমার যেই মেন্স হয়ে গেছে। আচ্ছা, তো আপকামিং কোনো কলেজে ভর্তি হবে বলে ভাবছো? যেই অ্যাডভান্স দিয়েছো তো শুনলাম। হ্যাঁ, যেই অ্যাডভান্স দিয়েছো, যেই অ্যাডভান্স কেমন গেছে? যেই অ্যাডভান্স ভালো গেছে, যতটা আশা করছিলাম তার চেয়েও ভালো গেছে। আচ্ছা, তো মানে কি করবার কথা ভেবেছো এরপরে? আমি আইআইটি খড়গপুর থেকেই দেখছি আমার তো এআই অ্যান্ড ডেটা সায়েন্স বা ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং এর ইচ্ছা আছে। আচ্ছা, দিয়ে কাউন্সিলিং এ বসি, দেখি কোন কলেজ পাই। দিয়ে আইআইটি যোধপুর, আইআইটি গান্ধীনগরে সিএসসি ডেটা সায়েন্স হয়ে যাবে আগেকার যা ডেটা আছে তা সেই অনুযায়ী। দিয়ে কাউন্সিলিংটা যখন হবে, শুরু হবে, তখন বুঝতে পারবো যে কোন কলেজ পাচ্ছি বা কিছু না পাচ্ছি। আমার এমনি কম্পিউটার সায়েন্স নিয়ে এগোনোর ইচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর বেশি কথা বাড়াবো না, প্রায় শেষ। শুধু লাস্ট যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা এই রূপায়ণের কথা শুনে তোমাদের কাছে কেমন লাগলো, কতটা ইন্সপিরেশন পেলে, কতটা মোটিভেশন পেলে, আর তোমরা যারা যেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে এই রূপায়ণের কথা তোমাদেরকে কতটা তোমাদের মনে একটা আগুনের সৃষ্টি করলো, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল ছিল অবশ্যই জানাবে। রূপায়ণ যাওয়ার আগে কিছু বলতে চাইলে বলে দিতে পারো। সবাইকে বলবো যে পড়াশোনা ভালোভাবে করো, এখন মজা মস্তি না করে এখন পড়াশোনা করো, তাহলে ফিউচারটা ভালো হবে। এখন শর্ট টাইম প্লেজারের জন্য লং টাইম টেনশন হবে, এখন যদি তুমি মজা করো, দিয়ে পরে তোমার মজা বেরোবে ভালোভাবে। এই বলো, সবাইকে ভালো করে পড়ো আর এন্ট্রেন্সের দিকে একটু নজর রাখো। তো সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে। সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আসছি আমরা খুব তাড়াতাড়ি। টাটা।